যখনই আপনি একদল মানুষের মধ্যে কথা বলতে শুরু করেন, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ আপনাকে মূল্যায়ন করে এবং অবচেতনভাবে সিদ্ধান্ত নেয় যে আপনার কথা শোনার মতো মূল্যবান কিনা। আপনি কি সত্যি শোনার এবং সম্মান পাওয়ার যোগ্য? সত্যিটা হলো, কথা বলার ধরন আপনার অজান্তেই আপনার সামাজিক মর্যাদা এবং অবস্থান প্রকাশ করে দেয়। এই ভিডিওতে আমি আপনাদের এমন 7টি অতি ছোট ভুলের কথা বলবো যা আমরা দৈনন্দিন কথোপকথনে প্রায়ই করে থাকি, কিন্তু অজান্তেই এই ভুলগুলো আমাদের হীনমন্যতায় ভোগায় এবং কর্মক্ষেত্রে, বন্ধুদের মাঝে, এমনকি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়েও আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট করে দেয়। আপনি যদি এই ভুলগুলো সম্পর্কে সচেতন না হন, তবে আপনি প্রতিদিন অন্যদের, বিশেষ করে যারা কথা বলতে জানে, তাদেরকে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। চলুন সবচেয়ে সহজ ভুল থেকে শুরু করে সবচেয়ে ধ্বংসাত্মক ভুল পর্যন্ত ক্রমানুসারে এগুলো আলোচনা করা যাক। শেষ ভুলটি, যা সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল ফরাসি সমাজবিজ্ঞানী পিয়ের বুর্দিওর বিশ্লেষণ, এবং এটি সেই গোপন রহস্য যা আপনাকে আত্মবিশ্বাসী হওয়ার ভান করা এবং সত্যিকারের আত্মবিশ্বাসী থাকার মধ্যে পার্থক্যটি বুঝতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল। যথারীতি সঙ্গে রয়েছে আমি, আবু মারজান। প্রথম ভুলটি হচ্ছে মুদ্রাদোষ। এটি এমন একটি ভুল যা আপনি সম্ভবত আজ সকাল থেকে বাড়িতে বা কর্মক্ষেত্রে বেশ কয়েকবার করেছেন। অনেকে কথা বলার সময় মনে করেন যে, বুঝছেন, বোঝেননি, ঠিক আছে, ইত্যাদি শব্দ বা বর্ণ উচ্চারণ করেন। এগুলো কিন্তু সাধারণ কোনো অভ্যাস নয়। এগুলো থেকে বোঝা যায় যে আপনি আপনার মস্তিষ্কের প্রক্রিয়াকরণের ক্ষমতার চেয়ে অনেক দ্রুত কথা বলছেন। আমাদের প্রতি আমাদের মস্তিষ্কের একটি অদ্ভুত ভীতি রয়েছে। আমরা নীরবতাকে ভয় পাই। আমরা মনে করি যে আমরা যদি কথা বলার সময় 1 সেকেন্ডও নীরব থাকি, তাহলে অন্যরা ভাববে সে কথা বলতে পারে না। তাই কথার মধ্যে যাতে বিরতি না পড়ে, সেজন্য আপনি অর্থহীন শব্দ তৈরি করতে থাকেন। এটা যেন এমন যে আপনি শঙ্কিত অবস্থায় এমন একটি শূন্যস্থান পূরণ করছেন যাতে কেউ বুঝতে না পারে এটি কতটা খালি। আর যখন আপনি এভাবে কথা বলেন, তখন কেউ আপনাকে বুদ্ধিমান বা চালাক চতুর মনে করবে না, বরং বোকা ভাববে। পক্ষান্তরে কথোপকথনে পরিকল্পিত নীরবতা আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানুষ গভীর চিন্তাপূর্ণ নীরবতাকে সম্মান করে, কিন্তু ক্রমাগত কথার বকবকানি বা মুদ্রাদোষ কেবল সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব এবং বিভ্রান্তির লক্ষণ তুলে ধরে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই অভ্যাসটি ত্যাগ করব? এর উত্তর হলো, আপনাকে ভয়ের মুখোমুখি হতে হবে। কিভাবে? আপনার ফোনটি বের করুন, নিজের 1 মিনিটের একটি ভিডিও রেকর্ড করুন এবং একটি সহজ প্রশ্নের উত্তর দিন, যেমন আপনি আজ সারাদিন কি করেছেন। এরপর দেখুন আপনি কতটি মুদ্রাদোষ ব্যবহার করেছেন। এরপর এটি আবার করুন, কিন্তু এবার নিজের জন্য একটি কঠোর নিয়ম বানিয়ে নিন। যখনই আপনি কথা বলার মাঝখানে মনে করুন যে ঠিক আছে, জানেন তো, ইত্যাদি চলে আসবে, তখনই থেমে যান। তখন আপনার ইচ্ছে হবে ওই নীরবতা পূর্ণ করার, কিন্তু আপনি নিজের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলুন। আমি চুপ থাকব, তবুও মুদ্রাদোষ ব্যবহার করব না। এভাবে 1 মিনিটের একটি ভিডিও তৈরি করুন। ধীরে ধীরে সময় বাড়ান। এক সময় আপনি দেখবেন নিজের অজান্তেই আপনি মুদ্রাদোষ ত্যাগ করতে পেরেছেন। দ্বিতীয় ভুল, অনর্থক ক্ষমা প্রার্থনা করা। দুঃখিত, আমি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না। সরি, আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। দুঃখিত, আমার পাওয়ার পয়েন্টটা না খুব বাজে ছিল। না, এক্ষুনি এভাবে কথা বলা বন্ধ করুন। আপনি কি জানেন, প্রতিবার এই কথাগুলো বলার সময় আপনি নিজের প্রতি কতটা অবিচার করছেন? আপনি অন্যদের সামনে নিজের গ্রহণযোগ্যতাকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছেন। সত্যি বলতে কি, এটা একসময় আমারও অভ্যাস ছিল। কলেজে পড়ার সময় একদিন যখন আমি ক্লাসে একটি অ্যাসাইনমেন্ট উপস্থাপন করছিলাম, আমার টিচার আমাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি অনর্থক বারবার ক্ষমা চাইছো কেন? তোমার ইংরেজি তো ভালো, তুমি বিষয়টি ভালোভাবে উপস্থাপনও করছো, তাহলে তুমি এত অকারণে ক্ষমা চাইছো কেন? স্যার একদম ঠিক বলেছিলেন। বেশিরভাগ সময় আপনি যে ভুলের জন্য ক্ষমা চাইছেন, সেই ভুলটি হয়তো কেউ খেয়ালও করেনি, কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের ভুলটি ধরিয়ে দিলেন, তখনই কিন্তু তারা আপনার মধ্যে সেই সমস্যাটি দেখতে পেল। তখন মনে হয় যেন আপনি তাদের হাতে একটা আতসী কাজ ধরিয়ে দিয়ে বলছেন, এসো, আমার ভুল ত্রুটিগুলো খুঁজে বের করো।
যখন আপনি নিজের যোগ্যতা বা দক্ষতার উপরই ভরসা করতে পারছেন না এবং বারবার ক্ষমা চাচ্ছেন, তখন অন্যরা আপনার উপর আস্থা রাখবে কিভাবে বলুন? এবার প্রশ্ন, এর সমাধান কি? একটা গভীর নিঃশ্বাস নিন এবং এমনভাবে আপনার বক্তব্য চালিয়ে যান যেন সবকিছু পরিকল্পনা মতোই চলছে। যদি কিছু ভুলে গিয়ে থাকেন তবে থেমে যান, নিঃশ্বাস নিন, নিজের ভাবনাগুলো গুছিয়ে নিন এবং তারপর সরাসরি মূল কথায় চলে যান। একটি কথা মনে রাখবেন, আপনি নিজে বলে না দিলে কেউ আপনার ভুল ধরতে পারবে না। অবশ্যই এই অভ্যাসটা ভাঙা খুব কঠিন, কারণ আমাদের বেশিরভাগই ইম্পোস্টার সিনড্রোম বা আত্মধ্বংসাত্মকতার জালে আটকা পড়ে আছি। এই সিনড্রোমটি কি বলছি, আমরা অবচেতনভাবে নিজেদের ছোট করে তুলে ধরার মাধ্যমে অন্যদের প্রত্যাশার মাত্রা কমিয়ে রাখতে চাই, যাতে কোনো ভুল করলে তারা কিছু মনে না করে। আমরা মনে করি একেই বলে বিনয়, কিন্তু বাস্তবতা হচ্ছে বিনয়ী হওয়া এবং নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। বিনয়ী হওয়ার জন্য নিজেকে অপরের সামনে ছোট করার কোনো মানে হয় না। আজ আমরা তৃতীয় যে ভুলটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে যাওয়া। যখন আপনি কারো চোখে চোখ রেখে তাকাতে পারেন না, তখন হয়তো আপনি মানসিক চাপে আছেন, কিন্তু অন্যরা মনে করবে আপনি মিথ্যা বলছেন বা কিছু লুকাচ্ছেন। চোখে চোখ রেখে কথা বলা হলো খাঁটি আত্মবিশ্বাস, যার অর্থ হলো আমি দেখছি এবং আমি আমার কথার উপর অটল রয়েছি। কারোর সাথে কথা বলার সময় যদি আপনি ক্রমাগত দরজা, দেয়াল এবং কার্পেটে হোঁচট খান, তাহলে আপনি শুরুতেই খেলায় হেরে গেলেন। মনস্তাত্ত্বিকভাবে যখন আপনি মানসিক চাপে থাকেন, তখন আপনার মস্তিষ্ক লড়াই বা পলায়ন মোডে চলে যায়। অন্যদিকে তাকিয়ে থাকাটা ঠিক পালিয়ে যাওয়ার মতোই একটি প্রক্রিয়া। আপনার বসের সমালোচনার বোঝা থেকে বাঁচতে যান, তাহলে এই প্র্যাকটিসটি করুন। আপনার ফোনের ক্যামেরা চালু করুন, 30 সেকেন্ডের জন্য লেন্সের দিকে সোজা তাকিয়ে থাকুন, যেন আপনি অন্য ব্যক্তির চোখের দিকে তাকিয়ে আছেন। এরপর কথা বলুন। প্রথমে এটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই অদ্ভুত অনুভূতিটি ভালো, কারণ আপনি একটি পুরনো অভ্যাস ত্যাগ করতে যাচ্ছেন। এর আরেকটি দিকও রয়েছে, যা আমি নিজেও ব্যবহার করতাম। কথোপকথনের সময় অতিরিক্ত চাপ না নিয়ে সামনে থাকা ব্যক্তির চোখের রং চেনার চেষ্টা করুন। এই মানসিক প্র্যাকটিসটি আপনাকে কোনো রকম চাপ বা অতিরিক্ত চিন্তা ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিকভাবে চোখে চোখ রাখতে বাধ্য করে। এভাবে করতে করতে একসময় দেখবেন আপনি যে কারো চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। কথা বলার সময় আপনার সেই ইতস্তত ভাবও চলে গেছে। পরবর্তী ভুলটি হলো যখন আপনার কণ্ঠস্বরই আপনার আসল পরিচয় প্রকাশ করে দেয়, আর তা হলো প্রশ্ন দিয়ে বাক্য শেষ করা। এখান থেকেই আপনি মিথ্যা সমর্থনের ফাঁদে পড়েন। যখন আপনি আপনার বাক্য প্রশ্ন দিয়ে শেষ করেন, আপনার দাবির পেছনের ভিত্তি যতই শক্তিশালী হোক না কেন, মনে হয় যেন আপনি অন্য ব্যক্তির কাছ থেকে অনুমতি চাইছেন। মনে হয় যেন আপনি নিজের দক্ষতা বা নিজের বলা কথার উপর আস্থা রাখতে পারছেন না। আপনি প্রতিটি বাক্যেই বলেন, ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি, আমার কথা বুঝলেন? এ ধরনের প্রশ্ন আপনার আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাবের প্রতিফলন। এখন থেকে দয়া করে এ ধরনের প্রশ্ন করবেন না। জিজ্ঞাসা করতে পারেন, তাহলে এর সমাধান কি? উত্তর হচ্ছে, অন্য ব্যক্তিটি আপনার কথা বুঝতে পেরেছে কিনা তা নিয়ে যদি আপনি খুব চিন্তিত থাকেন, তবে ক্রমাগত তাকে আগের প্রশ্নগুলো জিজ্ঞাসা না করে এমন কিছু প্রশ্ন করুন যেখানে আলোচনার কর্তৃত্ব আপনার নিয়ন্ত্রণেই থাকে। যেমন তাকে জিজ্ঞাসা করুন, এই অংশটি কি স্পষ্ট ছিল? অথবা আপনার কি কোনো প্রশ্ন আছে? এভাবে প্রশ্ন করলে আপনি নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করলেন না, বরং অপর পক্ষকে চাপের মধ্যে ফেলে দিলেন। পঞ্চম ভুলটি হলো দ্রুত এবং তাড়াহুড়ো করে কথা বলা। আপনি যখন দ্রুত কথা বলেন, আপনি হয়তো নিজে তা খেয়াল করেন না, কিন্তু অপর ব্যক্তিটি মনে মনে বলে, কি তাড়াহুড়ো আর অস্থির। সে নিজেই বিশ্বাস করে না যে সে যা বলছে তা গুরুত্বপূর্ণ এবং যত তাড়াতাড়ি সম্ভব কথা শেষ করে চলে যেতে চায়। আপনি বড় বড় নেতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বদের দিকে তাকান। তারা কত ধীরে কথা বলেন, বাক্যের মাঝখানে থামেন এবং আরামে নিঃশ্বাস নেন, কারণ তারা বোঝাতে চান যে আমাদের কথারও ওজন আছে। আপনার যদি দ্রুত কথা বলার অভ্যাস থাকে, তবে এখনই তা পরিহার করে চিবিয়ে চিবিয়ে কথা বলার চেষ্টা করুন। এখনই আমার সাথে চেষ্টা করে দেখুন, এই বাক্যটি দ্রুত এবং তাড়াহুড়ো করে বলুন, আমি যা বলছি তা আমি জানি। এবার এটি আবার বলুন, কিন্তু নিয়ন্ত্রণ করে।
প্রতিটি শব্দ আপনার মুখে 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য বেশি সময় ধরে রাখুন। আমি যা বলছি তা আমি জানি। আপনি যদি আপনার কথা বলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যে কোনো আলাপচারিতাকে আপনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন। ষষ্ঠ ভুল, স্নায়বিক অস্থিরতা। পরবর্তী ভুলটি হল স্নায়বিক অস্থিরতা। কথা বলার সময় আপনি শরীরের ভার এদিক ওদিক করেন, ফোন বা ঘড়ি নিয়ে নাড়াচাড়া করেন অথবা পা নাড়েন। মনে হয় যেন আপনি জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে আছেন। মনোবিজ্ঞানে একে বলা হয় আত্মপ্রশান্তি। যখন আপনি মানসিক চাপে থাকেন, তখন আপনার শরীরে অ্যাড্রেনালিন নিঃসৃত হতে থাকে এবং আপনার শরীর অবচেতনভাবেই কিছু ছোট ছোট নড়াচড়ার মাধ্যমে এই অতিরিক্ত শক্তি নির্গত করে। কিন্তু এটা করলে আপনি প্রকারান্তরে যেন চিৎকার করেই বলছেন, আমি অস্বস্তিতে আছি, দয়া করে আমার দিকে তাকাবেন না। মনে রাখবেন, আপনি যদি নিজের অস্থির চিত্ত প্রকাশ করে দেন, তাহলে আপনি কখনোই আত্মবিশ্বাসী হতে পারবেন না। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীরা উদ্বিগ্ন শিশুর মতো ছোটাছুটি করেন না। তারা স্থির হয়ে দাঁড়িয়ে কথা বলেন, কারণ তারা জানেন যে সামান্য নড়াচড়াও তাদের বক্তব্য থেকে অন্যদের মনোযোগ সরিয়ে দেবে। সপ্তম ভুল, ভাষাগত পুঁজি বা শব্দ ভাণ্ডার। এবারে সেই সপ্তম ভুল যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম, ভাষাগত পুঁজি। ফরাসি সমাজবিজ্ঞানী পিয়ের বুর্দিও ভাষাগত পুঁজি নামক একটি ধারণা নিয়ে কথা বলেন। তিনি বলেন যে আমরা সবাই অর্থনৈতিক পুঁজির কথা জানি, অর্থাৎ টাকা, বাড়ি, গাড়ি ইত্যাদি। কিন্তু আরও একটি অদৃশ্য এবং শক্তিশালী মন্ত্র আছে যা আমাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা একটি অদৃশ্য ক্রেডিট কার্ডের মতো কাজ করে এবং নির্ধারণ করে আপনি কতটা দৃশ্যমান, আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি কতটা সফল এবং অন্যরা আপনার কথার কতটা কদর করে। তিনি বলেন, শেষ পর্যন্ত পৃথিবী দেখে না আপনি কি জানেন, বরং দেখে আপনি যা জানেন তা কিভাবে প্রকাশ করেন। কথা বলার সময় আপনার শব্দ ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ হবে, আপনি তত বেশি শক্তিশালী অবস্থানে থেকে কথা বলতে পারবেন। উদাহরণস্বরূপ, একটি বৈজ্ঞানিক সভায় দুজন ডাক্তার বক্তৃতা দিচ্ছেন। একজন সবার বোঝার সুবিধার্থে বলছেন রোগের কারণ, অন্যজন এটির ডাক্তারি পরিভাষা ব্যবহার করে বলছেন ইটিওলজি। প্রথমজন বলছেন শারীরিক সম্পৃক্ততা আর দ্বিতীয়জন বলছেন প্যাথোফিজিওলজি। স্বাভাবিকভাবেই যিনি ডাক্তারদের মিটিংয়ে ডাক্তারি পরিভাষা ব্যবহার করছেন তার কথার গুরুত্ব বেড়ে যাচ্ছে। কাজেই এ ধরনের বিশেষায়িত শব্দগুলো হলো নিজের ব্যক্তিত্ব ও শক্তিমত্তা প্রদর্শনের জন্য আপনার ভিআইপি টিকেট। অবশ্যই এখানে আপনাকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে। আমরা আপনাকে ডিকশনারি বই বেড়াতে বলছি না। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো বিশেষায়িত বিষয় নিয়ে আলোচনা করেন, তবে এমন শব্দ ভাণ্ডার ব্যবহার করুন যা আপনার কর্তৃত্বকে আরও শক্তিশালী করবে। আর আপনি যদি বন্ধুদের আড্ডায় কথা বলেন, তবে একজন ভালো ঘনিষ্ঠ বন্ধুর মতোই কথা বলুন, কিন্তু স্মার্টনেস বজায় রাখতে ভুলবেন না। স্মার্টলি কথা না বললে বন্ধুরাও কিন্তু একসময় আপনাকে পাত্তা দেবে না। এই বিষয়টিকেই বলা হচ্ছে ভাষাগত পুঁজি। এখন প্রশ্ন উঠতে পারে, এটি কি সহজাত নাকি অর্জন করতে হয়? বুর্দিও বলেন এটি অর্জন করতে হয়। আপনি দৈনন্দিন ব্যস্ততার মধ্যেই কিছুটা সময় বের করুন, বই পড়ুন, সিনেমা দেখুন, ভ্রমণ করুন এবং যে কোনো ঘটনা থেকে সচেতনভাবে শিক্ষা গ্রহণ করুন। এরপর সেই শিক্ষাগুলো অপরের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করুন। সুখবরটি হলো, এই ভাষাগত পুঁজি সম্পূর্ণ কৃত্রিম। আপনার শব্দ ভাণ্ডার যদি দুর্বল হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। আরও পড়ুন, আরও শিখুন, আপনার শব্দ ভাণ্ডার বাড়ান এবং আপনার চারপাশের বিশ্বকে আরও বেশি করে বিশ্লেষণ করুন। মনে রাখবেন, অপরের সামনে নিজের সম্মান বাড়ানো, নিজের শক্তিমত্তা তুলে ধরা এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া সহজ কাজ নয়। এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আমরা আপনাকে পরিশ্রম করার উপায়গুলো বলে দিলাম, এবার বাকিটা আপনার উপর নির্ভর করছে। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।